বাঙালির আনন্দ হৈহুল্লোড়, বাঙালির আরেক উৎসব ক্রিকেট। নমস্কার, আমি বর্ষা। টেলস অফ টাউনে আপনাদের স্বাগত। ক্রিকেট শুধু খেলা নয়, ক্রিকেট হলো আবেগ, ভালোবাসা, আমাদের সবার অনুভূতি। শহর শিলিগুড়ি ক্রিকেট জগতের এক পরিচিত মুখ এবং সফল ব্যবসায়ী মনোজ কুমার বর্মা, যার কাছে ক্রিকেট হলো একটি আবেগ। আজ তারই জীবনযুদ্ধের কিছু গল্প আমরা শুনে নেব। নমস্কার দাদা। প্রথমেই আপনার ছোটবেলার কিছু গল্পে যাব। ছোটবেলাটা কোথায় কাটিয়েছিলেন? অ্যাকচুয়ালি আমরা বিহার থেকে বিলংস করি, তো আমরা কাঠিয়ারে থাকতাম, কিন্তু আমি 3 বছর বয়সে শিলিগুড়ি চলে, যেহেতু বাবা এখানে চাকরি করতেন। আমরা কাঠিয়ার থেকে শিলিগুড়ি আসি। শিলিগুড়ি এসে এই যাদবপল্লী বলে একটা জায়গা আছে, ওখানে আমরা প্রথমে থাকি। হরিপদ ঘোষের বাড়িতে আমরা ভাড়া থাকি। আর ওর পাশেই কয়লা ডিপুতে স্কুল ছিল, লাল বাহাদুর শাস্ত্রী স্কুল। সেখানেই আমার প্রাথমিক স্কুলে, মানে প্রাইমারি পড়াশোনাটা ওই স্কুলেই হতো। আমরা ওইখানেই আমি বড় হই। তারপরে স্কুল থেকে 4-এ পড়ার পরে আমি শিবমঙ্গল মেমোরিয়াল স্কুলে ভর্তি হই। ওইখানে আপনার 10-এ পরে 11-12 আমি কলেজ করি, 11-12 আমি হিন্দি হাই স্কুলে করি। গ্র্যাজুয়েশনটা আমি শিলিগুড়ি কলেজ অফ কমার্সে করি। একটা কথা মানে বলি যে সবচেয়ে বড় কথা যে শিলিগুড়ি শহর আমার প্রায় 54 বছর বয়স, 51 ইয়ার্স এই শহরে রয়েছে। এই শহরটাতে আমি প্রচণ্ড ঋণী। এই শহর আমাদেরকে সব কিছু দিয়েছে। এই শহর আমাকে থাকতে জায়গা দিয়েছে, পরিচিতি দিয়েছে, ভালোবাসা দিয়েছে, কর্মজীবন করতে দিয়েছে, খেলাধুলার জগতে করতে পেরেছে এই শহর। সুতরাং সবসময় চেষ্টা করি যে এই শহরটার জন্য কিছু করতে। স্পেশালি যখন আমরা প্রথমে বিহার থেকে এখানে আসি, তখন আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। বাবা যেহেতু ফলের গলিতে চাকরি করতেন। আমার এক দাদা আছে, বাবলু ভার্মা। আমাদের পরিবারের প্রতি আমার দাদার প্রচুর অবদান আছে। ওই মানে বাবার পরে হালটা ধরে আর একটা কথা না বললে হয় না, যে শিলিগুড়ি স্বস্তিকা যুবক সংঘ, যে ক্লাবটায় আমি সারা জীবন ক্রিকেট খেলেছি। মানে আমার ক্রিকেট লাইফটা প্রথম স্টার্ট হয় মিলনপল্লী থেকে, তারপরে উপকার ক্লাব, সেখান থেকে আমি স্বস্তিকা যুবক সংঘে যাই। ওই স্বস্তিকা যুবক সংঘ আমার মানে এই নাম পরিচিত, বা যে আজকে আপনারা আমার ইন্টারভিউ দিচ্ছেন, তার জন্য স্বস্তিকা যুবক সংঘের প্রচুর অবদান। খেলাধুলার প্রতি আপনার যে আগ্রহ, সেটা সূত্রপাত তাহলে যে কোথা থেকে হয়েছিল? ছোটোবেলার থেকে একটা খেলার প্রতি ছিল। তখন আমি অ্যাকচুয়ালি অগ্রগামী ক্লাব যে আছে, সেই যে কোচিং ক্যাম্প আছে, তার প্রথম ছাত্র, মানে প্রথম যখন কোচিং ক্যাম্প স্টার্ট করে, তখন আমরা কিন্তু প্রথম ব্যাচের ছাত্র। তখন আমাদের কোচ আসতো, শ্রীরথ মিত্র বলে একজন আসতো। আর তখন ভাইদা যে জয়ন্তমী মনোজের কোচ, উনি তখন কলকাতা জাতীয় বেড়ায় খেলতেন। তো উনিও আসতেন, তখন আমাদেরকে একটু হেল্প করতেন, বা উনি গিয়ার্স টিয়ার্স নিয়ে এসে ইন্সপায়ার করতেন। ওখান থেকে খেলা শুরু। তারপরে ওখান থেকে আমি উপকার ক্লাবে সই করি। ওই তখনই অগ্রগামী ক্লাবের যে ক্যাম্পটা ওরা টিম করে, উপকার ক্লাবের পর থেকে আমি মিলনপল্লী স্পোর্টিং ক্লাবে খেলি। তারপরে তার 1 বছর পরে আমি স্বস্তিকা যুবক সঙ্গে খেলি। সেই স্বস্তিকা ক্লাবে খেলেছি, আর আজ অবধি আমি এই স্বস্তিকা ক্লাবেরই শেষ প্লেয়ার হিসাবে ছেড়েছি খেলা। ওই ক্লাবেরই আমি ইসি মেম্বার, বা মহকুমা ক্রীড়া পরিষদে ওই ক্লাব থেকে আমাকে রিপ্রেজেন্ট করে পাঠানো হয়েছে। আর সেখানে আমি মহকুমা ক্রীড়া পরিষদে ক্রিকেট ছিল। তার জন্য আমি বারবার স্বস্তিকা যুবক সংঘের কাছে আমি খুব ঋণী, যে সেই ক্লাবটা আমাকে শিলিগুড়ি শহরে পরিচিতি দিয়েছে। আর বিশেষ করে যারা ওই সময় আমরা খুব গরিব পরিবার থেকে বিলং করতাম, তখন আমি একটা চাকরি মানে ওই ক্লাবেরই মানিক ভট্টাচার্য বলে একজন ছিল, তার কাছে আমি আন্ডারে চাকরি করতাম। তো সে আমাকে খেলার সুযোগটা দেবে, মানে চাকরি করে, সেই জন্য খেলতে পেরেছি। মানে চাকরি করে তার খেলা হয় না, সে প্র্যাকটিসের টাইম দিত বা ম্যাচ খেললে দিত।
একটা খেলার প্রতি একটা আমাদের একটা ছিল যে ছোটোবেলার থেকে যে খেলবো, কিন্তু ক্রিকেট খেলাটা একটা মানে কস্টলি খেলা তো, কিন্তু পারিবারিক ওই ব্যাপারটা ছিল না। আর কলকাতায় অনেকবার স্কোপ হয়েছে খেলতে যাওয়ার, অনেকে যেরকম ধরেন জলপাইগুড়িতে কোনো ম্যাচ খেলতে গেলাম, কলকাতা কোনো ক্লাবের সাথে খেলা, ভালো বল করলাম, তারা বললো যে তুমি কলকাতায় খেলতে আসো আমাদের ক্লাবে খেলো, কিন্তু সেই মানে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা ছিল না। আমরা কাটিয়ার থেকে নতুন এসেছি বেঙ্গলে, বাবা একটা প্রাইভেট ফার্মে চাকরি করতো, দাদাও তখন স্ট্রাগল করছে, দাদাও প্রাইভেট ফার্মে চাকরি করছে। তো ওই সময় ওই ইটা হয়নি যে কলকাতায় গিয়ে খেলি যা বেটার ক্রিকেট খেলি, সেটা মানে পারিবারিক একটা যে ব্যাকিংটা থাকে না, সেটা আমার সেটা কতটা বেদনাদায়ক মুহূর্ত ছিল? না, আমার যে দেখেন ক্রিকেট খেলাটা আমার খুব প্যাশন, ক্রিকেট খেলাটা আমি খুব ভালোবাসি। কিছু করার নেই, মেনে নিতে হয়, সবার তো সব সুযোগ তৈরি হয় না। এখানে যখন সচিন দা এসেছিল তখন আমি শিলিগুড়ি হয়ে খেলেছিলাম, সচিন, আজহারউদ্দিন, আপনার গাভাস্কার, গুন্ডাপ্পা বিশ্বনাথ, সঞ্জয় মাঞ্জরেকর, কপিল দেব, ভেঙ্কটপতি রাজু, মানে প্রত্যেকের সাথে খেলার সৌভাগ্য হয়েছে। তার থ্যাঙ্কস দিব আমি স্বস্তিকা যুবক সংঘকে আর ওই মানিক ভট্টাচার্য, যে তারা এটা এনেছিল বলে আমরা এই এত বড় বড় প্লেয়ার সাথে স্টেডিয়ামে খেলতে পেরেছিলাম। আর দেখুন, খুব কষ্ট তো লাগে। তারপরে আমি চেষ্টা করেছিলাম, আমার ছেলেও খুব বেটার ক্রিকেট খেলতো, ও কলকাতায় খেলেছিল, কিন্তু ওর লিগামেন্টের চোট লাগার পরে ও খেলতে পারে না। সেটা একটা আমার পেন, যে আমিও খেলতে পারিনি কিন্তু ছেলেও খেলতে পারলো না। সেটা আমার একটা জ্বালা আছে যে ক্রিকেটের দিকে আমার প্যাশন। আচ্ছা, তো বর্তমানে ক্রিকেটের যে অবস্থা রয়েছে সেটা নিয়ে কি বলবেন? দেখুন, অ্যাকচুয়ালি প্রথম থেকে শিলিগুড়ি শহরে খেলা দেওয়ার জন্য কেউ কিছু ভাবে না। সিপিএম আমলে বলুন, সে যাই বলুন, এই একটা মান্দাতাল ধামে যে স্টেডিয়ামে বসে ইন্টারভিউ দিচ্ছি, একটা স্টেডিয়াম কবে 1984-তে ওপেনিং হয়েছিল, তার ড্রেসিং রুম ভালো নেই, তার গ্যালারি ভেঙে পড়ছে, মাঠের অবস্থা ভালো নেই, খুব খারাপ লাগে। শিলিগুড়ি শহর কলকাতার শহরের পরে পরিচিত, সেই শহরে কোনো খেলার পরিকাঠামো নাই, যেখানে ঋদ্ধিমান সাহা, রিচা ঘোষ আর প্রচুর প্লেয়াররা উঠে আসছে, বিশেষ করে মেয়েরা। এবার এই যে আপনার বেঙ্গল প্রো লিগ হলো, সেখানে প্রচুর 6-7টা মেয়েরা চান্স পেয়েছে। এখন ক্রিকেটে প্রচুর স্কোপ, এই যে এখন কোচিংয়ে যাচ্ছে মেয়ে, এই প্রথমবার সিএবি একজন ওমেন্স কোচ চেয়েছে। তো এই যে স্কোপটা হচ্ছে, সেটাকে ডিউ টু গ্রাউন্ড আমরা কিছু করতে পারছি। একটা মাঠে দেখুন সারা বছর ধরে খেলা, আজকে আপনি যদি সারাদিন ধরে কাজ করুন, রাত্রে তো আপনি রেস্ট পাবেন, মাঠেও তো একটা রেস্ট দরকার, রেস্ট হচ্ছে না। মাঠে তো রেস্ট দরকার, এই রেগুলার খেলা হচ্ছে, এখানে মাঠ নেই তো। আর বিশেষ করে ক্রিকেটের কোনো মাঠ নেই। উত্তরায়ণে যখন টাউনশিপটা হয়, তখন একটা কথা হয়েছিল যে চানমুনিতে খেলার মাঠ হবে, বা ওখানে স্টেডিয়াম, ওখানে র্যাম্পার্ট বানানো হয়েছিল, যেরকম অস্ট্রেলিয়ায় দেখবেন যে এরকম মাটির করে বানানো হয়, ওই টাইপের বানানোর আছে, কিন্তু অজ্ঞাত কারণে আর ওখানে আর ওই স্টেডিয়ামটা হলো না। এই আমি চাই যে এই যে মাঠটা আছে, এই মাঠটা কিন্তু একটা গেটের নাম ফসিন গেট, ফসিন গেট, সেই গেটটা এই জন্য ফসিন গেট করা হয়েছিল যে ব্যবসায়িকদের যে প্রতিষ্ঠানটা আছে ফসিন, তারা স্টেডিয়াম করার সময় সাহায্য করেছিল, তারা স্টেডিয়াম করার জন্য তখন একটা সাহায্য করেছিল, সেই জন্য এই গেটটার নাম ফসিন গেট করা হয়েছিল। আর একটা যেটা স্টেডিয়াম কমিটি ছিল, সে স্টেডিয়াম কমিটিতে ফসিনের কিছু মেম্বার ছিল। তা আমি মনে করি যদি সরকারের উচিত যে শিলিগুড়ি শহরের যত বিজনেসম্যানরা আছে তাদের সাথে কথা বলে, তাদের কাছ থেকে নিয়ে শিলিগুড়ি শহরে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম করা খুব দরকার। কেন আমরা কলকাতায় আইপিএল দেখতে যাব, বা কেনই আমরা বাইরে আমাদের ক্রিকেট খেলা দেখতে হবে, বা আমরা যে খেলাগুলো করি শিলিগুড়ি শহরে যদি ফ্লাড লাইট থাকে, যেরকম এখানে ফুটবল খেলা ফ্লাড লাইটে হলে লোকের আকর্ষণ বাড়ে, তো সেরকমই যে খেলাগুলো হয় একটু বেটার ক্রিকেট যদি ফ্লাড লাইটে দেখতে পারি, বাচ্চাদের যদি আরও সারা বছর ধরে খেলার স্কোপ করে দিতে পারি, তাহলে আমার মনে ক্রিকেটের অনেক উন্নতি হবে। আর একটা জিনিস যেটা বিশেষ করে জুনিয়র যে কোচ, এইখানে আজকে যেখানে আপনি খেলা দেখলেন
আন্ডার 15 ফুটবল খেলা হচ্ছে। এরকম যদি আন্ডার 15 ক্রিকেট খেলা হয় বা যদি আরও বেশি করে ম্যাচ খেলা হয়, আমরা কি হয় এখানে বাচ্চাগুলো এখানে ভালো খেলে, কিন্তু যখনই কলকাতায় খেলতে যাই তখন ওরা কলকাতা টিমের সাথে কম্পিট করতে পারে না। তার কারণ আমরা ম্যাচটা খুব কম খেলি, ওরা ম্যাচ খেলে প্রচুর। ওরা আমাদের তখন টিমটাকে ওই ম্যাচ প্র্যাকটিসটা দিয়ে হারিয়ে দেয়। মানে প্র্যাকটিসটা একটা আলাদা জিনিস, কিন্তু ম্যাচে একটা আলাদা জিনিস, সেই জায়গাটা আমরা পিছিয়ে পড়ছি। আর এটা কিন্তু ক্রিকেটের জন্য খুব অশনি সংকেত যে আমরা ডিস্ট্রিক্টে হারছি। এবছর একটা ভালো হয়েছে যে আমরা সিনিয়র ডিস্ট্রিক্ট অল বেঙ্গল T20 চ্যাম্পিয়ন হয়েছি। আমরা চেষ্টা করছি, মহকুমা ক্রীড়া কোচ কতভাবে আমরা চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। এবার আমাদের তো একটা সীমিত ক্ষমতা। তো আপনাদের মাধ্যমে বলবো যে শিলিগুড়ি শহরের, আমি সবাইকে আগেও বলছি, অনেক ফোরামে অনেক আলোচনা করেছি, শিলিগুড়ি শহরে একটা টিম ক্রিকেটের স্টেডিয়াম। তো ক্রিকেট থেকে ব্যবসায় এই বিষয়টি নিয়ে কি বলবেন? ব্যবসা তো দেখুন, আমি অ্যাকচুয়ালি আমি গ্যাংটকে ব্যবসা করি। আমার ছোট্ট পরিবার, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার হাজব্যান্ড ওয়াইফ, ছেলে। তো আমি নর্মালি এই ব্যবসাটা, যেহেতু আমার দাদা কন্ট্রাক্টারই করে, তো আমার দাদাই আমাকে এই ব্যবসার লাইনটা দেখিয়ে দেয়। মানে গ্যাংটকে আমি প্রথম যাই 22 বছর আগে ব্যবসা করতে, সেখান থেকে আমি ব্যবসাটা স্টার্ট করি। কিন্তু একটা কথা না বললে হয় না, আমার মা বৃহস্পতিবার দিন মারা যায়। আমাদের মা খুব লক্ষ্মী ছিল, তারপরে থেকে আমাদের একটু ডাউনফল স্টার্ট হয়। কিন্তু কোইন্সিডেন্ট আমার মেয়ের জন্ম বৃহস্পতিবার দিন। আচ্ছা, ওই আমার মেয়ের জন্মের পর থেকে আমার লাইফের সার্কেলটা চেঞ্জ হয়। আর ওই চেঞ্জটা আস্তে 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 আমি একটা বেটার জায়গায় গিয়ে ভগবানের আশীর্বাদ আছে, আপনাদের সবার শুভকামনা আছে বলে আজকে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। শিলিগুড়িতে যে ক্রিকেটের উন্নতি এবং স্টেডিয়াম নিয়ে, এটা নিয়ে দেখেন, শিলিগুড়ি শহর একটা মেট্রোপলিটন শহর, কলকাতার পরে নাম, খুব নাম। কিন্তু আপনি যদি কলকাতায় যাবেন, কোথায় থাকেন না, শিলিগুড়ি একটা 4 মাসে শহরটা প্রতি। বিশেষ করে আমাদের অফিসাররা যারা বাইরের থেকে আসে, যেমন কেউ পাঞ্জাব, কেউ পুনে, কেউ আহমেদাবাদ থেকে তারা আসে, তারা শহরটা দেখে না অবাক হয়ে যায়, মানে শহরটা এত সুন্দর। কিন্তু শহরটা নিয়ে না ভাবনা চিন্তা কারোর মধ্যে না। ইদানিং যিনি মেয়র আছে তিনি চেষ্টা করছেন, বা উনি যখন এনবিডিটি মিনিস্টার ছিলেন চেষ্টা করছে, কিন্তু শিলিগুড়ি শহরে খেলার মাঠ খুব দরকার। দেখেন, সব বাচ্চারা তো সচিন তেন্ডুলকর বা আপনার গাভাস্কার বা সৌরভ গাঙ্গুলি হবে না। কিন্তু যদি বাচ্চারা খেলাধুলা করতে আসে, তাহলে কিন্তু বাচ্চারা ভালো থাকবে, মানসিকভাবে ভালো থাকবে, মানসিকভাবে সুস্থ থাকবে, বাজে চিন্তা ভাবনা হবে না। আজকে যদি 3 ঘন্টা প্র্যাকটিস করে, ওর বাড়িতে গিয়ে আর মোবাইল দেখতে ইচ্ছা করবে না, বাজে দিকটা যাবে না। ছোটোবেলায় বাচ্চারা 14-15 বছর বয়সে একটা বাজে কাজ করে বসছে, গার্লফ্রেন্ড বানিয়ে ফেলছে, এগুলো থেকে দূরে সরে যাবে। কেন, ওর যখন খেলার মধ্যে ঢুকবে যাবে না, তখন একটা কম্পিটিশন বাড়বে, তখন এই প্রবলেমগুলো ওর থেকে সরে আসবে। সুতরাং যেহেতু মাঠ নেই, আমরা কিছু করতে পারছি না, আমাদের পক্ষে অসুবিধা। আমরা মহকুমা ক্রীড়া বসি, কতভাবে আমরা চেষ্টা করছি। ক্রিকেট যদি মাঠ না হয়, তাহলে খেলাধুলা, মানে ক্রিকেটের ভবিষ্যৎ অন্ধকার, এটুকু আমি বলতে পারি। কেননা আমাদের ক্রিকেটের যে লিগ যেটা হয়, যেটা ডিএসএ করে, সেটা আমরা কোনোভাবে শেষ করি। তারপরে খেলাধুলাতে ক্রিকেটে প্রচুর পয়সা লাগে, সেইটা একটা ফাইন্যান্সিয়ালি আমাদের একটা ক্রাইসিসের মধ্যে আমরা যাচ্ছি। তো আমার এটাই একটা ব্যাপার যে আমি সবাইকে অনুরোধ করবো, এটা পলিটিক্যাল কোনো ব্যাপার না। এবার আমরা একদম শেষ প্রশ্নে আসবো। 2024-এ দাঁড়িয়ে শহরবাসীকে কি বার্তা দেবেন? প্রথমত বলবো শহরবাসী যে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শরীরচর্চা করুন। সামনে পুজো আছে, সবাই মিলে ভালো মতো আনন্দ করি, যাতে শহরের বোনরা, মারা, দিদিরা সবাই যেন ভালো থাকে। সবাইকে মানে আমরা যদি আমাদের শহরটার এমন কোনো কাজ না করি, শহরটার বদনাম হয়,
এটা আমাদের খুব প্রিয় শহর। শিলিগুড়ি শহরের সুনাম আছে, আমরা সবাই মিলেমিশে একসাথে থাকি। আমাদের নিজেদের মধ্যে দেখবেন আপনি অন্যান্য শহরে খুব একটা, এখানে কিন্তু অন্যরকম, এখানে কোনো পলিটিক্যাল ক্ল্যাশ হয় না। আমরা ধরেন সকালবেলা একসাথে চা খাচ্ছি। সুতরাং এই যে কালচারটা আছে, সেই কালচারটা যেন আগামীতেও থাকে, আমরা কোনো না ইনভলভ হই, সবাই মিলে আমরা ভালো থাকি, সবাই সুস্থ থাকি। আর আপনাদের চ্যানেলের জন্য অল দ্য বেস্ট। আপনারা অনেক এগিয়ে যান। আপনি জানার জন্য নতুন এসছেন, আপনি অনেক ছোটো, আপনার ভবিষ্যতে আরও শুভকামনা দিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত মূল্যবান সময়ের মধ্যে আপনাদের আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার দর্শককে অনেক অনেক নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমরা শুনে নিলাম এক সফল ব্যক্তির কথা, যিনি দেখিয়ে দিয়েছেন স্বপ্ন ভঙ্গুর হয় না, নিজের স্বপ্নে অনেক রকম করে বাঁচা যায়, তাকে ধরে রাখা যায়। আজ শেষ করছি এখানেই, খুব শীঘ্রই ফিরবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।